আমার বৌদি রোজ আমার কাছ থেকে 1 কেজি মসুরের ডাল আনাতেন, কিন্তু সেই সময় আমি খুব অবাক হয়ে যেতাম যখন বৌদি সেই ডাল না রান্না করেই নিজের শোয়ার ঘরে নিয়ে যেতেন। আর যখন বাইরে বেরোতেন তখন তিনি খোঁড়াতে খোঁড়াতে হাঁটতেন এবং বলতেন যে ডাল খুব ভালো ছিল। একদিন বৌদির রহস্য জানার জন্য আমি আমার ছোট বোনকে বৌদির ঘরে লুকিয়ে রেখেছিলাম। কিছু সময় পর বোন যখন খোঁড়াতে খোঁড়াতে বাইরে বেরোল তখন আমার প্রাণ উড়ে যাওয়ার মতো অবস্থা হল। আজ শীতল বৌদি আমার কাছ থেকে 1 কেজি মসুরের ডাল আনিয়েছিলেন। আমি যেমনই সেই ডাল নিয়ে ঘরে পৌঁছালাম, বৌদি আমার কাছ থেকে থলেটি নিয়ে নিলেন এবং নিজের ঘরে চলে গেলেন। আমি হতবাক হয়ে গেলাম যে বৌদির কি হল। এখনও হয়তো আধ ঘণ্টাই হয়েছে। আমার ভাইয়া অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলেন। তাঁর শরীর খারাপ ছিল আর আমি নিজের ঘরেই বসেছিলাম। ভাইয়াকে দেখে আমি তাড়াতাড়ি উঠে তাঁর কাছে গেলাম। আমার তাঁর জন্য চিন্তা হতে লাগল, কিন্তু তিনি বললেন একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। তারপর তিনি নিজের ঘরে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ভাইয়ার কিছু সন্দেহ হল, তাই তিনি দরজায় ধাক্কা দিতে লাগলেন, কিন্তু ঘর থেকে বৌদির কোনো আওয়াজই আসছিল না। ভাইয়া আমার দিকে চোখ পাকিয়ে জিজ্ঞেস করলেন, শীতল কোথায়, আর দরজা ভিতর থেকে বন্ধ কেন? আমি ঘাবড়ে গেলাম এবং বললাম, ভাইয়া, বৌদি তো ঘরের ভেতরেই আছেন। হয়তো তার চোখ লেগে এসেছে, হতে পারে বৌদি বিশ্রাম নিচ্ছেন। ভাইয়া জোরে জোরে দরজায় ধাক্কা দিলেন, তারপর বললেন, শীতল, দরজা খোলো, তাড়াতাড়ি করো। কিন্তু বৌদি কোনো শব্দ করলেন না। আমি ভাইয়ার হাত ধরে তাকে বাইরে বারান্দায় নিয়ে এলাম এবং বললাম, আপনি এখানে বসুন, আমি দরজা খোলাচ্ছি। এবার আমি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম এবং সঙ্গে সঙ্গে বলতে লাগলাম, বৌদি, দরজা খোলো। ভাইয়া বিশ্রাম নেওয়ার জন্য বাড়ি এসেছেন, তার শরীরটা তেমন ভালো নেই, কিন্তু ভেতরে এতটাই শান্তি ছিল যে কোনো সাড়া শব্দই হচ্ছিল না। আমি ভাইয়ার পাশে এসে বসলাম, তার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। আমি বললাম, ভাইয়া, আপনি আমার ঘরে গিয়ে বিশ্রাম নিন, হতে পারে বৌদি ঘুমিয়ে পড়েছেন। নিশাসহ সবাই তো ঘুমিয়েই আছে, তাই না? ভাইয়া নাসূচক মাথা নাড়লেন এবং আমাকে বললেন, তুমি এখান থেকে যাও, তুমিও বিশ্রাম নাও। কিন্তু আমি ভাইয়ার পাশেই বসে রইলাম। তখনই ভাইয়ার ঘরের দরজা খুলল এবং বৌদি খোঁড়াতে খোঁড়াতে বাইরে বেরোতে লাগলেন। ভাইয়া একদম রাগে উঠে দাঁড়ালেন এবং বৌদির ওপর চিৎকার করে বললেন, ঘর ভিতর থেকে বন্ধ কেন ছিল? তুমি কি জানো না আমি আমার দুটো নিষ্পাপ বোনকে তোমার ভরসায় রেখে কাজের জন্য বাইরে যাই? তুমি তো রোজই এসব করো নিশ্চয়ই। তুমি আমার বোনদের নিজের বলে মনেই করনি। আমি নিজে 16 বছরের কম বয়সের এক ভীতু মেয়ে ছিলাম। ভাইয়ার রাগ দেখে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তাও আমি এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া, আপনি ভুল ভাবছেন। বৌদি আমাদের কখনো পর ভাবেননি, তিনি মায়ের মতো আমাদের দুজনের যত্ন নেন। হয়তো আজ বৌদির শরীর খারাপ ছিল, তাই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আমার কথা শুনে ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং নিজে ঘরে চলে গেলেন। বৌদির চোখে জল এসে গিয়েছিল এবং তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ধন্যবাদ স্নেহা। আমি বললাম, ধন্যবাদকে মারো গুলি। তাড়াতাড়ি চলো বৌদি, রান্নাঘরে গিয়ে ডাল রান্না করি। বৌদি এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি বললেন, স্নেহা, ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি তোমার ঘরে গিয়ে পড়াশোনা করো। বৌদি খোঁড়াতে খোঁড়াতে রান্নাঘরে চলে গেলেন। আমি অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম যে বৌদি আমার কাছে মিথ্যে কেন বললেন যে তিনি ডাল খেয়ে নিয়েছেন। কারণ আমি নিজের চোখে দেখেছিলাম যে তিনি কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন। আমি নিজের ঘরে চলে এলাম এবং পড়তে পড়তে না জানি কখন আমার চোখ লেগে এসেছিল। তারপর সকালে ঘাবড়ে গিয়ে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার সাথে সাথে নিশাও জেগে উঠেছিল এবং এখন আমরা দুজনে রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করতে লাগলাম। আজ বৌদিকেও বেশ অস্থির আর অন্যমনস্ক লাগছিল। ভাইয়াও রান্নাঘরে চলে এসেছিলেন। এখন ভাইয়াকেও বেশ রিল্যাক্স লাগছিল, বৌদির সাথে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। আমি এসব আমার ভুল ধারণা মনে করে সবকিছু এড়িয়ে গেলাম। সকালে আমি তাড়াতাড়ি উঠে কলেজের জন্য তৈরি হয়ে গেলাম এবং ভাইয়ার সাথেই চলে গেলাম। তিনি অফিসে যাওয়ার সময় আমাকেও নিজের সাথে নিয়ে যেতেন। আমি আর নিশা একই কলেজে একসাথে পড়তাম। ওর ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, তাই ওর ছুটি চলছিল। অন্যদিকে আমি সেকেন্ড ইয়ারে ছিলাম এবং আমার পরীক্ষার জন্য এখনও 9 মাস বাকি ছিল। কলেজ থেকে বাড়ি ফেরার জন্য আমি বাসায় যাতায়াত করতাম। আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথেই আমার মনে হলো যেন বৌদি আমার অপেক্ষাতেই বসেছিলেন।
তিনি আমাকে দেখা মাত্রই বলতে লাগলেন, স্নেহা, তাড়াতাড়ি ইউনিফর্ম বদলে নাও আর আমাকে 1 কেজি মসুরের ডাল এনে দাও। তারপর তিনি নিজের ঘর থেকে টাকা আনার জন্য চলে গেলেন। বৌদির খোঁড়ান ভাবও শেষ হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে চলে এলাম। আমি শীতল বৌদির কাছ থেকে টাকা নিয়ে 1 কেজি মসুরের ডাল নিয়ে এলাম। আজ আমি বৌদিকে থলেটি দেওয়ার সময় বললাম, বৌদি, আজ প্লিজ ডাল ভাত বানাবেন। বৌদির মুখের রং এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তারপর তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন এবং ডাল নিজের ঘরে নিয়ে চলে গেলেন। আমার হঠাৎ খুব অদ্ভুত লাগল যে এমনটা কি করে হতে পারে, কাঁচা ডাল নিজের ঘরে কে নিয়ে যায়। তারপর আমি এসব ভাবতে ভাবতেই নিজের ঘরে চলে এলাম এবং পড়তে লাগলাম। সন্ধ্যার সময় ভাইয়া অফিস থেকে এলে আমার আর নিশার জন্য খাওয়া দাওয়ার জিনিস নিয়ে এসেছিলেন। ভাইয়ার গলার শব্দ শুনে বৌদিও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন এবং তিনি খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিলেন। আমি অবাক হয়ে গেলাম যে আগে তো বৌদির পায়ের খোঁড়ানো ভাব শেষ হয়ে গিয়েছিল, এখন আবার কেন তিনি খোঁড়াচ্ছেন। আমার বৌদির ওপর সন্দেহ হল ভাইয়াকে দেখানোর জন্য নাটক করছেন না তো। কিন্তু যখন আমি বৌদির মুখের দিকে তাকালাম তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি ভীষণ কষ্টের মধ্যে আছেন। আমি সঙ্গে সঙ্গে নিজের ভাবনা বদলে বৌদির কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করতে লাগলাম যে তাঁর পায়ে কি হয়েছে, কিন্তু তিনি চুপ করে গেলেন। ভাইয়ার খুব খিদে পেয়েছিল, তাই বৌদি তড়িঘড়ি রান্নাঘরে চলে গেলেন। আমি প্রায় রান্নাঘরে বৌদিকে সাহায্য করতাম, আজও আমি তার সাহায্যের জন্য রান্নাঘরে চলে গেলাম। আমি বললাম, বৌদি, ডাল ভাতের কথা ভেবে ভেবে খুব খিদে পাচ্ছে। বৌদি আমার দিকে খুব অদ্ভুত নজরে তাকালেন। বৌদি বলতে লাগলেন, আজ তো আমি বাড়িতে আলুর সবজি বানিয়েছি, ডাল তো আমি কখন যেন খেয়ে নিয়েছি, খুব ভালো ডাল ছিল। এসব শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার মন একদমই ভার হয়ে গেল এবং আমি সবকিছু ছেড়ে ছুড়ে নিজের ঘরে চলে এলাম। আমি নিজের ভাবনায় ডুবেছিলাম, কিন্তু নিশাকে দেখে আমি হঠাৎ চমকে উঠলাম, কারণ সে তার পুরনো ফার্স্ট ইয়ারের বই খুলে বসেছিল। আমি ওকে বললাম, যখন পড়ার দিন ছিল তখন তো পড়াশোনা থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলতে, এখন এই পড়াশোনা করে কী লাভ। আমি নিশার কাছ থেকে বইগুলো কেড়ে নেওয়ার জন্য হাত বাড়াতে এসে আমার হাত ঝটকিয়ে সরিয়ে দিল এবং ভীষণ রাগে বলল, কখনো তো আমাকে রেহাই দাও। সবসময় আমার মা হওয়ার চেষ্টা করো না। আপনি আমার চেয়ে মাত্র 2 বছরের বড়, 20 বছরের বড় নন যে আমার সব বিষয় নাক গলাতে আসবেন। নিশার কাছ থেকে এই ধরনের আচরণের বিন্দুমাত্র আশা আমার ছিল না। নিশা তো আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। আমি ওকে ছেড়ে ভাইয়ার পাশে এসে বসলাম। ভাইয়া আমাকে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন, অথচ আমার পুরো নজর ছিল বৌদির পায়ের দিকে। তিনি ভাইয়ার সামনে আশাকে এড়িয়ে চলছিলেন এবং খুব কষ্ট করে চেষ্টা করছিলেন যেন খোঁড়াতে খোঁড়াতে না হাঁটেন। ভাইয়া যখন আমাকে এভাবে ভাবনায় ডুবে থাকতে দেখলেন তখন দুশ্চিন্তার কারণ জিজ্ঞেস করতে লাগলেন। আমি কিছু না ভেবেচিন্তেই ভাইয়াকে বলে দিলাম যে নিশা আমার সাথে বেয়াদবি করেছে। ভাইয়া এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর তিনি নিশাকে ডেকে বাইরে আনলেন এবং বললেন, তুমি সবসময় ঘরে কেন ঢুকে থাকো, বাইরে এসে আমাদের সবার সাথে কেন বসো না। ভাইয়ার কথা শেষ হতে না হতেই নিশা জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। সে বলল, বাবা নিজে তো এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু আমাকে দরজায় দরজায় হোঁচট খাওয়ার জন্য ছেড়ে দিয়ে গেলেন। ভাইয়া বলে ঘরে বসে থেকো না, বৌদি বলে ঘরের কাজে হাত লাগাও, সবাই তো আমার শত্রুই হয়ে গেছে। ভাইয়া নিশার অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। তারপর ভাইয়া উঠলেন এবং নিশাকে জড়িয়ে ধরে আদর করে বললেন, নিশা, তুমি তো জানো আমি তোমাকে কখনো শুধু বোন ভাবিনি, সবসময় নিজের মেয়ে বলেই মনে করেছি। তাহলে তুমি এই ধরনের কথা কেন ভাবছ। নিশা কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছিল। আমরা সবাইও চিন্তায় পড়ে গেলাম। তারপর হঠাৎ করেই সে তার চোখের জল মুছে নিল এবং আমাদের কাছে ক্ষমা চেয়ে নিজের ঘরে চলে গেল। ভাইয়া বৌদিকে ডেকে বললেন, শীতল, আজকাল নিশা তো বাড়িতেই থাকে, সে এত খিটখিটে কেন হয়ে গেছে। বৌদির মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাকে খুব ভয় পাওয়া লাগছিল। তিনি বললেন, সুনীল, নিশা সবসময় ঘরেই বসে থাকে, তাই আমি 1-2বার ওকে বলেছিলাম যে ঘরের কাজকর্মে আমাকে একটু সাহায্য করে দিতে, এতে ও বোরও হবে না। হয়তো ওর আমার কথা খারাপ লেগেছে। ভাইয়া কিছু ভাবতে লাগলেন। অন্যদিকে না জানি কেন আমার মনে হলো যেন শীতল বৌদি আমাদের কাছে কিছু লুকাচ্ছেন। কথা শুধু এতটুকুই ছিল না, ডালচাল নিশ্চয়ই কিছু না কিছু তো গণ্ডগোল ছিলই। পরের দিন ভাইয়া আমাদের ঘরের জন্য একটা টিভি নিয়ে এলেন, ভালো ভালো সিনেমার সিডি নিয়ে এলেন, বই আর নভেলও নিয়ে এসে নিশার হাতে তুলে দিলেন। ভাইয়া বলতে লাগলেন, আজকের পর থেকে তুমি বাড়িতে আর বোর হবে না। তারপর ক্যারামবোর্ডটা বৌদির হাতে দিয়ে বললেন, শীতল,
তুমি আর স্নেহা ক্যারাম খেলে নিও। এসব দেখে বৌদিও হেসে ফেললেন। আমি যখন ঘরে এলাম তখন নিশাকে খুব উৎসাহিত লাগছিল। স্নেহা, আমি সারাদিন সিনেমা দেখব, তুমি পড়াশোনায় মন দাও। ওর কথা শুনে আমার মনও একটু লোভাতুর হয়ে উঠেছিল। ভাইয়া নিশার জন্য তো বাচ্চাদের মতো সিনেমাও নিয়ে এসেছিলেন। আমি গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতাম। একদিন আমি পড়াশোনা করছিলাম, তখন আমি বৌদিকে নিজের ঘর থেকে বের হতে দেখলাম। তিনি হনহন করে হেঁটে ছাদে চলে গেলেন। না জানি এত রাতে ছাদে কি করতে গিয়েছিলেন। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি পড়াশোনা ইত্যাদি সব ভুলে বাইরেই তাকিয়ে রইলাম। প্রায় 1 ঘণ্টা ছাদে কাটিয়ে বৌদি নিজের ঘরে ফিরে গেলেন। আখির অবশেষে এসব কি হচ্ছিল? আমি এই চিন্তায় দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম, অথচ পড়াশোনায় আমার মন বসছিল না। আমি কলেজ থেকে যেমনই ফিরে এলাম, বৌদি আমার হাতে টাকা গুঁজে দিলেন এবং আবার আমাকে 1 কেজি মসুরের ডাল নিয়ে আসার জন্য পাঠিয়ে দিলেন। আমি জামাকাপড় বদলাতে ঘরে গেলাম, তখন এটা দেখে হাঁ হয়ে গেলাম যে নিশা আবার ফার্স্ট ইয়ারের বই পড়ছিল। আমাকে দেখে সে এমনভাবে চমকে উঠল এবং ঝটপট বইসহ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি ভাবলাম যে আগে বৌদির ডাল এনে দিই, তারপর নিশাকে তো পরেই দেখে নেব। আমি ডাল নিয়ে এলাম তো বৌদি আমার কাছ থেকে থলেটি নিয়ে নিলেন এবং কোনো কথা না বলেই নিজের ঘরে চলে গেলেন আর ভিতর থেকে দরজার খিল তুলে দিলেন। আমি সবকিছু এড়িয়ে গেলাম এবং নিশার খোঁজ নিতে ঘরে গেলাম তো সে আমাকে বলতে লাগল, স্নেহা, তুমি বৌদিকে এই রোজ রোজ ডাল এনে দিও না। তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে সে এমন কেন বলছে। তো আমি এ বিষয়ে ওকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? সে তাড়াতাড়ি উঠে আমার কাছে এলো এবং কানে আমাকে এমন একটা কথা বলল যে আমার মাথা ঘুরে গেল। আমি নিশার কথা মিথ্যেও বলতে পারছিলাম না, কারণ সে সারাদিন বাড়িতেই থাকত। বৌদির প্রতিটা কাজের খবর ওর কাছে থাকত। আমি নিশাকে কসম দিয়ে বারণ করে দিলাম যে সে যেন আপাতত এই কথা কাউকে না বলে। আমি নিজে এই পুরো ঘটনার সত্যতা যাচাই করব, তারপর সত্যিটা সামনে আসার পরেই কিছু সিদ্ধান্ত নেব। আমি পড়তে বসলাম তো নিশা টেরেসে ছাদে চলে গেল। পড়াশোনায় আমার মন বিন্দুমাত্র লাগছিল না। আমি নিশা আর বৌদির কারণে খুব চিন্তায় ছিলাম। এই দুজনেই খুব অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করছিল। আমি নিজের ভাবনায় ডুবেছিলাম। তখনই বৌদি ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং তিনি খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিলেন। আমার ডালচাল সুবিধাজনক মনে হচ্ছিল না, সন্দেহ হচ্ছিল। আমি বৌদিকে বললাম, বৌদি, ডাল কোথায় গেল? তো বৌদি বললেন যে সেটা তো তিনি খেয়ে নিয়েছেন, খুব ভালো ডাল ছিল। তো এসব শুনে আমি চুপ হয়ে গেলাম। তারপর বৌদি খোঁড়াতে খোঁড়াতে হেঁটে ঘরের কাজকর্ম করছিলেন। তখন হঠাৎ ঘুরে বললেন, নিশা কোথায়? তো আমি তাকে জানালাম যে সে ছাদে গেছে। এসব শুনে বৌদির মুখের রং হঠাৎ করেই উড়ে গেল। তিনি খোঁড়াতে খোঁড়াতে ছাদের দিকে যেতে লাগলেন। আমি মাথা ঝাঁকিয়ে নিজের বই তুলে নিলাম। এই দুজন তো পাগল, আমাকেও পাগল করে ছাড়বে। কিন্তু পড়াশোনায় আমার মন বসছিল না। বৌদি ছাদে গেছেন অনেকক্ষণ হয়ে গিয়েছিল। আমিও ওই দুজনের পেছনে পেছনে ছাদে চলে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি বৌদির গলার আওয়াজ সহজেই শুনতে পাচ্ছিলাম। বৌদি নিশাকে ভীষণভাবে বকাঝোকা করছিলেন, নিশার কান্নার আওয়াজও আসছিল। আমার বোনের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি যেমনই ছাদে পৌঁছালাম, বৌদি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। তিনি নিশাকে জড়িয়ে ধরলেন এবং ভালোবেসে বললেন, ক্যারাম খেলবি না তোর বৌদির সাথে? নিশাও তার চোখের জল মুছে নিল এবং জোর করে হাসার চেষ্টা করছিল। আমি ওই দুজনকে অবাক হয়ে দেখছিলাম। আমি নিশার হাত ধরলাম এবং তাকে টেনে নিচে নিয়ে এলাম। তাকে ঘরে এনে আমি জিজ্ঞেস করলাম, বৌদি তোমাকে কেন বকছিলেন? নিশা ঘাবড়ে গেল এবং বলল, না তো, বৌদি আমাকে কেন বকবেন? বরং তিনি তো আমাকে খুব ভালোবাসেন। আমি কিছু ভেবে চুপ হয়ে গেলাম। আমি বললাম, নিশা, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি বৌদির রহস্য জানতে চাই। সেদিন তুমি আমাকে যে কথাটা বলেছিলে সেটা শুধুই তোমার ভুল ধারণা ছিল। কিন্তু আমি চাই তুমি আমাকে আসল প্রমাণ এনে দাও। কাল যখন আমি বৌদিকে ডাল এনে দেব, তখন তুমি তার ঘরে লুকিয়ে থেকে দেখবে যে তিনি কিভাবে ডাল খান আর তারপর খোঁড়াতে খোঁড়াতে কেন হাঁটতে শুরু করেন। আমার কথা শুনে নিশা হঠাৎ করে হেসে উঠল। সে বলল, স্নেহা, আমি তোমার সাথে দেব। পরের দিন কলেজ থেকে ফেরার সময় আমি আমার মাথায় পুরো প্ল্যান সাজিয়ে নিয়ে এসেছিলাম। বাড়ি পৌঁছে আমি বৌদিকে আমার অপেক্ষায় বসে থাকতে দেখলাম। তিনি বললেন, স্নেহা, তাড়াতাড়ি ডাল এনে দাও। আমি মুখ ধোয়ার জন্য ঘরে গেলাম
এবং নিশাকেও বুঝিয়ে দিলাম যে যেমনই আমি বৌদিকে ডেকে কথা বলবো তুমি তার ঘরে গিয়ে লুকিয়ে পড়বে। সে হ্যাঁ বলে দিল। আমি বৌদিকে ডেকে বললাম, বৌদি, ডাল এখন দামি হয়ে গেছে, আরও কিছু টাকা দিতে হবে। বৌদি হেসে বললেন, তাতে কি হয়েছে, আমি এখনই টাকা এনে দিচ্ছি। এতক্ষণে নিশা বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়েছিল। আমি ডাল নিয়ে এলাম। বৌদি খুব খুশি হয়ে আমার কাছ থেকে ডালটা নিয়ে নিলেন এবং নিজের ঘরে চলে গেলেন। আমি বাইরে বারান্দায় অস্থির হয়ে চক্কর কাটছিলাম। 1 ঘণ্টা পর বৌদির ঘরের দরজা খুলল এবং তিনি খোঁড়াতে খোঁড়াতে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। তারপর বৌদি রান্নাঘরে চলে গেলে নিশাও তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এটা দেখে তো আমি হাঁ হয়ে গেলাম যে নিশাও আজ খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিল। আমি নিশার হাত ধরলাম এবং তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, নিশা, বলো আমাকে কি জানতে পারলে? নিশাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে বলল, স্নেহা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বৌদি আমাদের চোখ ফাঁকি দিয়ে গোপনে ঘর থেকে বের হন, কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করনি। ওই জানালাটা খুব ছোট, সেখান থেকে বের হওয়ার সময় পায়ে আঘাত লাগে, সেই জন্যই বৌদি খোঁড়াতে খোঁড়াতে হাঁটেন। আমিও ওই জানালা দিয়ে বেরিয়ে বৌদির পেছনে যেতে চেয়েছিলাম, কিন্তু এই আঘাত লাগার কারণে আমি ফিরে এসেছি। আমি নিশাকে কসম দিলাম যে সে যেন ভাইয়াকে এই বিষয়ে কিছু না বলে। সে বলল, আমি তো পাগল নই যে ভাইয়ের সংসার ভাঙার কথা ভাবব। আমি নিশাকে একটা বই দিয়ে বললাম যে তুমি এটা পড়ো। আমি ওর ছোট মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলাম, অথচ আমি নিজে এই দ্বিধায় ফেঁসে গিয়েছিলাম যে বৌদির ব্যাপারে আমি ভাইয়াকে কিভাবে বলবো নাকি আদৌ বলবো না। বৌদি আমাদের সাথে তো খুব ভালোভাবে থাকতেন, কিন্তু তিনি আমার ভাইয়ার সাথে বিশ্বাসঘাতকতা করছিলেন। এসব কথা ভাবতে ভাবতেই আমার চোখ লেগে এসেছিল। না জানি কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম। যখন ভাইয়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো, তখন আমি ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। আমার তো প্রাণ যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি দৌড়ে বারান্দায় গেলাম, তো আমি ভাইয়া, বৌদি আর নিশাকে দেখলাম। আমার মনে হল নিশা বৌদির সত্যতা ভাইয়াকে বলে দিয়েছে, তাই তো তিনি তার ওপর রাগ করছেন। আমাকে দেখে ভাইয়া রাগে বললেন, স্নেহা, আমি তো তোমাকে খুব বুদ্ধিমান মনে করতাম, কিন্তু তুমিও একে সামলাতে পারলে না। ভাইয়ার ইশারা নিশার দিকে ছিল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া, কি হয়েছে? ভাইয়ের চোখে জল এসে গিয়েছিল। তুমি নিশার কাছ থেকে আমাকে এটা জেনে বলো যে ছাদে কে এসেছিল ওর সাথে দেখা করতে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জোরে জোরে না সূচক মাথা নাড়লাম। আমি ভাইয়াকে বলতে লাগলাম, ভাইয়া, আমাদের নিশা এমন নয়, নিশ্চিত আপনার কোনো ভুল ধারণা হয়েছে। বৌদিও এগিয়ে এসে বললেন, সুনীল, আপনি কোনো প্রমাণ ছাড়া এত রাগ করবেন না, ছোট বাচ্চা তো শুধরে যাবে। ভাইয়া এবার বৌদির দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, আমি বিয়ের প্রথম দিনই তোমাকে বলে দিয়েছিলাম যে এই দুটি মেয়ে শুধু আমার বোন নয়, বরং আমি এদের নিজের মেয়ে বলেও মনে করি। তুমি মা হয়ে এদের মানুষ করার কথা ছিল, তুমি কি এভাবেই এদের লালন পালন করেছ? আমি নিশার হাত ধরলাম এবং তাকে নিজের ঘরে নিয়ে গেলাম। আমি নিশাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে সবকিছু সত্যি সত্যি বলো যে আসলে বিষয়টা কি হয়েছে। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, বৌদি চান যে আমরা দুজন তার স্বামীর ঘর ছেড়ে চলে যাই, তাই তিনি এসব করে আমাদের ভাইয়ার চোখে নামাতে চান। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমাদের জন্য যে গর্ত খুঁড়বে সে নিজেই তাতে পড়বে। পরের দিন আমি ভাইয়ার সাথে কলেজে যেতে লাগলাম। তখন ভাইয়া খুব চুপচাপ ছিলেন, তার চোখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, আজ আপনি অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে আমাকে কলেজ থেকে নিতে চলে আসবেন। আমি একটা সত্যি ঘটনা আপনার সামনে রাখতে চাই। ভাইয়া কিছু না বলেই চলে গিয়েছিলেন, কিন্তু এটা তার মেহেরবানি ছিল যে তিনি আমাকে নিতে এসেছিলেন। আমি তাকে বললাম যে আমি ইশারা করে না ডাকা পর্যন্ত তিনি যেন বাড়ির বাইরেই থাকেন, তখনই যেন তিনি ভেতরে আসেন। আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথেই বৌদি ডালের অর্ডার দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমি যখন ডাল আনতে বাইরে বেরোলাম, তখন ভাইয়া এগিয়ে এলেন এবং বললেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, বস, শুধু আপনি চুপ থাকুন, আজ আসল সত্যিটা আপনার সামনে এসে যাবে। আমি ডাল নিয়ে বাড়িতে গেলাম, তো বৌদি আমার হাত থেকে ডালের থলেটি নিয়ে নিলেন এবং ঘরে চলে গেলেন। আমি এই সময়টারই অপেক্ষায় ছিলাম। আমি তাড়াতাড়ি ঘরের বাইরে এলাম এবং ভাইয়াকে সাথে করে ঘরে নিয়ে গেলাম। আমি বললাম, ভাইয়া, আপনি আপনার ঘরের দরজা খুলুন। ভাইয়ার কাছে একটা কাটার ছিল, যার সাহায্যে তিনি ঘরের দরজা খুলে ফেললেন। আমরা যখন ভেতরে ঢুকলাম, তখন বৌদি ভেতরে ঘরে ছিলেন না।
তার ঘরের গোপন জানালাটা খোলা ছিল। ভাইয়া ওই জানালা দিয়ে বাইরে তাকালেন তো তিনি বৌদিকে দেখতে পেলেন। তিনি হনহন করে হেঁটে কোথাও যাচ্ছিলেন। ভাইয়াও ওই জানালা দিয়ে লাফিয়ে পড়লেন। অন্যদিকে আমি আর নিশাও খুব কষ্ট করে ওই জানালা দিয়ে নামতে পারলাম। আমরা তিনজন বৌদির পিছু পিছু দূরে একটা নির্জন জায়গায় পৌঁছে গেলাম। সেখানে একটা বাবার সাধু পীর আস্তানা ছিল, যেখানে মানুষ তাবিজ বানানোর জন্য আসা যাওয়া করত। হনহন করে হাঁটার সময় হঠাৎ বৌদি যখন পেছন ফিরে তাকালেন, তখন আমাদের তিনজনকে দেখে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ভাইয়া এগিয়ে গেলেন এবং বৌদির হাত ধরে তাকে বাড়ি নিয়ে এলেন। ভাইয়ার মেজাজ খুব বিপজ্জনক রূপ ধারণ করেছিল। তিনি বৌদিকে বললেন, শীতল, আজ আমি নিজের চোখে সবকিছু দেখে নিয়েছি, তাই মিথ্যে বলার কোনো মানে হয় না। আমাকে সত্যি সত্যি সব বলে দাও। তখন বৌদি বললেন, সুনীল, ভগবান জানেন আমি আপনার এই দুটি বোনকে নিজের মেয়ের মতোই মনে করেছি, কিন্তু এদের কারণে আপনি আমার ওপর সন্দেহ করতেন যে আমি এদের খেয়াল রাখি না। এদের কারণে আপনি আমাকে দু কথা শুনিয়েও দিতেন। তখন আমার এই ভুল ধারণা হয়ে গিয়েছিল যে হয়তো আপনি আমাকে ভালোবাসেন না। এমনটাও মনে হতো যেন আপনি অন্য কাউকে ভালোবাসেন আর আমাকে তালাক দিয়ে দেবেন। আমি নিজের বড় বোনের সাথে এই বিষয়ে কথা বললে তিনি বললেন, এক সাধু বাবা আছেন যার মন্ত্র খুব শক্তিশালী, তা দিয়ে স্বামী হাতের মুঠোয় চলে আসে। সেই জন্যই আমি আপনাদের সবার অজান্তে তাঁর সভায় যেতে লাগলাম। সাধু বাবা বলেছিলেন যে পুরো ৩০ দিন ধরে ১ কেজি মসুরের ডালের ওপর মন্ত্র প্রয়োগ করতে হবে এবং সেই ডাল খালের ধারে ফেলে দিতে হবে। আমার এসব করতে করতে পুরো ২৫ দিন হয়ে গিয়েছিল। আমি আপনাদের দুজনের চলে যাওয়ার পর সেই মন্ত্র জপ করতাম, যার কারণে নিশার ওপর নজর রাখতে পারিনি। আমার ভুল হয়ে গিয়েছিল। নিশা আমাদেরই এলাকার একটা বখাটে ছেলে রবির সাথে প্রেমে পড়েছিল এবং এদের মধ্যে চিঠি আদান প্রদানের পর্ব শুরু হয়ে গিয়েছিল। আমার নিশার ওপর সন্দেহ হয়, তাই আমি মাঝরাতে উঠে ছাদে চলে যাই। তখন আমি রবির চিঠি দেখতে পাই, তাতে সে নিশার খুব প্রশংসা করেছিল। আমি সেই চিঠি নিশাকে দেখিয়ে বললাম যে আমি তোমার সত্যিটা তোমার ভাইয়াকে বলে দেব, তাই সময় থাকতে শুধরে যাও। কিন্তু নিশা তো আমাকেই নিজের শত্রু ভাবতে শুরু করে দিল। আমি মনস্থির করে নিয়েছিলাম যে ৩০ দিন পর এই নিয়ম শেষ হবে এবং আমার মানত এরপর আমি নিশার সাথে কড়া ব্যবহার করব। কিন্তু এই ব্রত পুরো হওয়ার আগেই আপনারা আমার রহস্য জেনে গিয়েছেন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আমি নিশার খেয়াল রাখতে পারিনি। আমি নিশার দিকে তাকালাম তো সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভাইয়া এগিয়ে এসে নিশার মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, রবি যদি ভালো ছেলে হতো তাহলে আমি নিজেই তার সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম, কিন্তু সে খুব খারাপ মানুষ, এলাকার সব মেয়ের ওপর তার নজর থাকে। নিশা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, বাড়িতে একা একা লাগত আর খাঁখা করত, সেই কারণেই আমি এই ভুল পথে পা বাড়িয়েছিলাম, নইলে রবির প্রতি আমার কোনো আগ্রহ নেই। ভাইয়া হেসে ফেললেন, তার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গিয়েছিল। তারপর তিনি আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দিলেন। নিশ্চিতভাবেই এবার তিনি বৌদির খবর নেবেন, কারণ তিনি বৌদিকে কখনো আমাদের সামনে বকতেন না। আমি বললাম, ভাইয়া, আপনি বৌদিকে কিছু বলবেন না, তিনি আমাদের মায়ের মতো। বৌদি কাঁদতে কাঁদতে আমাদের দুই বোনকে জড়িয়ে ধরলেন এবং আরও একবার আমাদের বাড়িতে ভালোবাসার সুন্দর আনন্দময় পরিবেশ তৈরি হয়ে গেল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনি পান।